শুরু হচ্ছে আজকের গল্প মানুষ পিশাচ। রচনা হেমেন্দ্র কুমার রায়। দশম পর্ব, জীবনহারা জীবন্তের দল। যে 6টা বিভীষণ মূর্তির জন্য চতুর্দিকে এমন হুলুস থুলুস বেঁধে গিয়েছে, এই আধা আলোয় আধা অন্ধকারে তারাই শুয়ে রয়েছে পাশাপাশি। কিন্তু ওরা জেগে কি ঘুমিয়ে, তারা তাদের সাড়া পেয়েছে কি পায়নি। আর অমন আদুর মাটিতে ধুলো জঞ্জালি বা ওরা শুয়ে আছে কেন? ওরা মটকা মেরে পড়ে নেই তো? অসম্ভব নয়। এই 6টা মূর্তির প্রকৃতি যে হিংস্র, প্রথম দিনই আলীনগরে এসে তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই 6 চড়ে চড়ে মাস্তুতো ভাই যে কত বেশি চালাক, প্রান্তর সমুদ্রে তারও পরিচয় পাওয়া গিয়েছে। এদের কাছে জয়ন্তদের দুইবার পরাজিত হতে এমনকি প্রায় গালে চুনকালি মাখতে হয়েছে। তারাই এত সহজে এত অসহায়ভাবে ধরা দিতে রাজি হবে? এদের চুপ করে শুয়ে থাকা অত্যন্ত সন্দেহজনক। জয়ন্ত মানিক বাইরে দরজায় গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবতে লাগলো। 1 2 করে 6-7 মিনিট কেটে গেল। এই অসম্ভব নিস্তব্ধতার মূল্যকে মূর্তিদের কেউ পাশ ফিরলেও তারা সেটা টের পেত। কিন্তু ঘরের ভিতরে কোনো সাড়া নেই, একটা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত না। যদি তাদের জন্য কোনো রকম ফাঁদ পাতা হয়ে থাকে, তবে কীরকম ফাঁদ? ওরা 6 জন, তারা 2 জন মাত্র। তবু আক্রমণ করবার জন্য একটু উসুস পর্যন্ত করছে না কেন? জয়ন্ত রিভলভারটা ধরে দরজার পাশ দিয়ে ধীরে ধীরে একটুখানি মুখ বাড়িয়ে আবার চট করে দেখে নিলে তারা ঠিক এমনিভাবেই পাশাপাশি শুয়ে আছে। তবে কি সত্যি তারা ঘুমোচ্ছে? কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ কই? দুষ্টুমি করে তারা কি দম বন্ধ করে আছে? কিন্তু দম বন্ধ করে মানুষ আর কতক্ষণ থাকতে পারে? আরও মিনিট 5 পরেও তারা তেমনিভাবেই রইল দেখে জয়ন্ত নিজের মুখখানা ভিতরে আরও খানিকটা বাড়িয়ে দিলে। তখনও মূর্তিগুলোর সেই ভাব। শেষটা যা থাকে কপালে ভেবে সে একেবারে ঘরের ভিতর ঢুকলো এবং মানিকও সাহস সঞ্চয় করে তার পাশে গিয়ে দাঁড়ালো। এবং প্রথমেই যা তাদের দৃষ্টি আকর্ষণ করলো তা হচ্ছে এই একটা মূর্তি ড্যাব ড্যাব করে তাদের মানে নিষ্পলক চোখ মেলে তাকিয়ে আছে। জয়ন্তের হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। মানিক রিভলভারে ঘোড়া টিপে দেয় আর কি, কিন্তু জয়ন্ত তার হাত চেপে ধরে মৃদুস্বরে বললে, অন্য মূর্তিগুলোর চোখ দেখো। কোনো মূর্তির চোখ আধ খোলা, কোনো মূর্তির চোখ একবারে মোদা। যে মূর্তিটা পুরো চেয়ে আছে তারও চোখে কোনো ভাব নেই। জয় জয় মানিক, এগুলো মরা। জয়ন্ত এগিয়ে গিয়ে এক একে মূর্তিগুলোর বুকে হাত দিয়ে দেখলে শ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ নেই, গা কাছের মতো ঠান্ডা। কিন্তু মানিক, কি করে এরা মরলো? কে এদের মারলে? জয়, ডান দিকে মূর্তিটা কপালের উপর তাকিয়ে দেখো। জয়ন্ত হিট হয়ে দেখলো, বুলেটের দাগ এখনো শুকোয়নি দাগটাও। তবে নতুন নয়। তবে কি অমিবাবুদের বুলেটেরই কীর্তি? হতে পারে, কিন্তু কপালে অমনভাবে গুলি খেয়ে কি কেউ বেঁচে থাকতে পারে? আরে আরে, এই যে এই মূর্তিটার পেটে একটা ছেঁদা, এখনো বুলেট ঢুকেছে। এটারও পায়ে লেগেছে বন্দুকের গুলি। এই মূর্তিটাই তাহলে খুঁড়ি খুঁড়ি হাঁটতো। পায়ের দাগ দেখে আমি যা ধরতে পেরেছিলাম। কিন্তু বাছাড়া কে তোমরা? বন্দুকের বুলেট খেয়েও তোমরা মরো না? বড় জোর খুঁড়িয়ে হাঁটো, কিন্তু আজ তোমরা পটল তুললে কেন? দেখো জয়, যদি ধরে নেওয়া যায় যে ওই সব বুলেটই ওই 3টি লোকের মৃত্যুর কারণ, তাহলে বাকি 3টি লোক মরলো কেন? ওদের গায়ে তো দেখছি একটা আঁচড় পর্যন্ত নেই। কিসে ওরা মরেছে? বিষে? কেউ বিষ দিয়েছে, না ওরা একসঙ্গে আত্মহত্যা করেছে? মানে এদের কারোর দেহেই বিষের কোনো লক্ষণ নেই। এদের কেউ কোনো উপায়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে না। এরা এসে যেন পাশাপাশি শুয়ে পড়ে পরম নিশ্চিন্তা শান্তভাবে মৃত্যু ঘুমের হলে পড়েছে। অথচ এরা যে পরশু রাত পর্যন্ত বেঁচে ছিল সে প্রমাণও রয়েছে। অবশ্য যদি মানা যায় যে পরশু রাতে এরাই মেয়ে চুরি আর খুন করেছিল, এমন বিচিত্র ব্যাপার আমি কখনো কল্পনা করিনি। এমন আশ্চর্য মৃত্যুও কখনো দেখিনি। মানিক, স্বীকার করতে লজ্জা নেই, মনের মধ্যে আমি ভয়ের সাড়া পাচ্ছি। ভবতোষ মজুমদারের বজরায় আমরা জ্যান্ত মরা দেখেছিলাম, কিন্তু সে হচ্ছে ভিন্ন ব্যাপার। তার মধ্যে ছিল বৈজ্ঞানিক সত্য, কিন্তু একই কাণ্ড। বুলেট খেয়ে এরা মরে না, অথচ আজ অকারণে এখানে এসে মরে পড়ে রয়েছে। মানুষের রক্ত মাংস বুলেটকে অগ্রাহ্য করে, এটাই কি অস্বাভাবিক কথা? মানিক মূর্তিগুলোর ওপরে আরেকবার শিউরে ওঠা চোখ বুলিয়ে নিয়ে বললে, জয়, ভালো করে লক্ষ্য করে দেখো, এই মরাগুলো কি অনেক দিনের পুরানো পচা মরা বলে মনে হয় না? এই ঘরের ভিতর কি একটা কবরের ভাব আড়ষ্ট হয়ে নেই? এখানকার বাতাসও যেন পচা মরার দুর্গন্ধ। আমার দেহ কেমন করছে, আমার বমন করার ইচ্ছে হচ্ছে। চলো জয়, এই কবরের বিভীষিকার ভিতর থেকে পালিয়ে যাই। আচম্বিতে দরজার কাজটা অন্ধকার হয়ে গেল।
জয়ন্ত মানিক চমকে ফিরে দাঁড়ালো এবং ঘরের ভিতরে এক পা বাড়িয়ে আবির্ভূত হলো নবাবের সুদীর্ঘ মূর্তি। কিন্তু পর মুহূর্তে আবার সে অদৃশ্য হয়ে গেল। মানিক, মানিক, এসো আমার সঙ্গে। বলতে বলতে জয়ন্ত ঘর থেকে তেড়ে বেরিয়ে গেল ঝড়ের মতো। তারা বাইরে বেরিয়ে দেখলো নবাব তখন দালানের উপর দিয়ে ছুটছে। মানিক, ওকে কিছুতেই আর পালাতে দেওয়া হবে না, প্রাণ যায় তাও শিকার, তোমাকে ধরতেই হবে। নবাব হঠাৎ বাম দিক থেকে ফিরে আবার অদৃশ্য হলো। জয়ন্ত সেখানে গিয়ে পেলে এক প্রকাণ্ড এক সিঁড়ি। দুমদাম পায়ের শব্দে বুঝলো নবাব সিঁড়িতে উপরে উঠছে। তারাও এক এক লাভ মেরে দুই তিনটে এক করে ধাপ পেরিয়ে উঠতে লাগলো। একেবারে দোতলার দাঁড়ানো নবাব আবার এক জায়গায় গিয়ে অদৃশ্য হলো। সঙ্গে সঙ্গে দুমদুম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। সেখানে গিয়ে পড়ে মানিক বললে, হ্যাঁ, এখন উপায়? উপায় মিছে কি আমি ব্যায়াম করি 6-7 মণ ওজনের মাল তুলে ছুঁড়ে ফেলে দিই। মানিক দরজার উপর সজোরে পদাঘাত করলে দরজা একটু কাঁপলো না। হতাশভাবে বললে, এই দরজা ভাঙতে গেলে হাতি আনতে হবে। কিছুই আনতে হবে না, আমার মাংসপেশি জয় হোক। বলি জয়ন্ত দরজার উপরে পিঠ রেখে দেহের সমস্ত মাংসপেশি ফুলিয়ে রুদ্ধশ্বাসে প্রচণ্ড ধাক্কা মারলে 1 বার 2 বার 3 বার দরাম করে খুলে গেল দরজা। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে জয়ন্ত ঘরের ভিতরে পড়ে গেল। মানিক এক লাফে জয়ন্ত দেহ টপকে ঘরের ভিতরে গিয়ে দেখলো নবাব একটা গড়া দিয়ে ভাঙা জানলা দিয়ে গোলে বাইরে লাফিয়ে পড়ার চেষ্টা করছে। মাটির ওপরে লম্বমান অবস্থাতে জয়ন্ত মাথা তুলে চেঁচিয়ে বললে, দেহের নিচের দিকে গুলি করো মানিক, লাভ মারলে আর পাবো না। জয়ন্তর মুখের কথা শেষ হওয়ার আগে মানিকে রিভলভার গর্জন করে উঠল। বিকট আর্তনাদ করে নবাব জানলা ছেড়ে দিয়ে ঘরের ভিতরে বসে পড়ল। জয়ন্ত ততক্ষণ আবার উঠে দাঁড়িয়েছে। সেও মানিক এগিয়ে গিয়ে নবাবের 2 পাশে স্থান গ্রহণ করলে। জয়ন্ত বললে, মানিক, এর মাথা টিপ করে রিভলভার ধরে থাকো, আমি এর হাতে হাত করা পরিয়ে দিই, একটু বাধা দিলে রিভলভার ছুঁড়বে। জয়ন্ত হাত করা বার করলে নবাব ভালো মানুষের মতন হাত বাড়িয়ে দিলে। মানিকের রিভলভারের গুলি লেগেছিল নবাবের উড়ুর পাশে, সেখান থেকে দর দর করে রক্ত ঝরছে। তার ক্ষতটা পরীক্ষা করে জয়ন্ত বললে, না, ভয় নেই, এ মরবে না। তারপর নবাব, এবার তোমার নবাবের খবর বলো। তখন দিনের আলো ম্লান হয়ে এসেছে। ঘরের ভিতরে একটু একটু করে আসন্ন রাত্রির আভাস জেগে উঠেছে। বাইরে থেকে গাছের পাতারা তাদের মর্মর বার্তা প্রেরণ করেছে। তাছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। কি হলো নবাব, তুমি চুপ করে রইলে কেন? নবাবের সেই সাপের মতো নির্দয় চোখে এতক্ষণ পরে আবার আগুন ফিরে এলো। সে একবার মুখ তুলে জানলা দিয়ে বাইরে রৌদ্রহীন আকাশের দিকে দৃষ্টিপাত করলে। তারপর জয়ন্ত মানিকের মুখের ওপরে চোখ বুলিয়ে সহজ ও শান্তস্বরে বললে, তোমরা কি জানতে চাও? তুমি মেয়েদের চুরি করে কোথায় লুকিয়ে রেখেছ? জানি না। জানো না? না। এখানে তুমি কি করো? জানি না। তোমার ওই 6 সেঙাত মরল কেন? জানি না। অর্থাৎ তুমি কিছুই বলবে না? না। আমি এখনই দেশলাইয়ে কাঠি ছেলে তোমার চিবুকের তলায় ধরবো, ধীরে ধীরে তোমার দেহের মাংস পোড়াবো। পোড়াও, তবু কিছু বলবো না। আচ্ছা, আগে তো তোমায় গিয়ে আগে ফাটকে আটক করি, তারপর তোমার মুখ খুলবো, আরো ভালো ব্যবস্থাই করব। একবার তো সে চেষ্টা করেছিলে, পেরেছিলে কি? ও, ভাবছো আবার তুমি পালাবে? বেশ, দেখা যাবে। এখন তো আমার সঙ্গে চলো। আমি এখান থেকে যাব না। যাবে না? তোমার ঘাড় যাবে। আমরা তোমাকে লাথি মারতে মারতে নিয়ে যাব। নবাবের 2 চক্ষু দ্বিগুণ প্রজ্বলিত হয়ে উঠল। জয়ন্তের দিকে চেয়ে অগ্নিবৃষ্টি করে সে বলল, তুমি আমাকে লাথি মারতে মারতে নিয়ে যাবে? লাথি মারতে মারতে? পারবে না। দেখবে পারি কিনা। নবাব আর জবাব দিলে না। হাঁটু করে মাটির উপর বসেছিল। সেই অবস্থায় তার দেহ হঠাৎ সোজা হয়ে উঠল। তার অগ্নিবর্ষী চক্ষু দুটো মুদিত হয়ে গেল। তাকে দেখলেই মনে হয় ধ্যানমগ্ন নিষ্কম্প এক প্রতিমূর্তি। মানিক হেসে ফেলে বলল, এই আবার নতুন কি ঢং? জয়ন্ত বললে, জানোই তো একটা প্রবাদ আছে, দুরাত্মার ছলের অভাব নেই। নবাব বাহাদুরের কালো আলখাল্লার তলে কত কলা কৌশল কোনা আছে তা কে জানে। বিড়াল আর নিকে বসেছেন, বোধ হয় আমাদের প্রশ্ন এড়াবার জন্যে। কিন্তু সেসব কথা তার কানে ঢুকলো না। নবাব তেমন কোনো ভাবই প্রকাশ করলো না। তার সমস্ত বাহ্যজ্ঞান তখন লুপ্ত হয়ে গেছে। কেবল থেকে থেকে তার কপালের উপরের শিরাগুলো ফুলে ফুলে উঠছে। ওদিকে তার আহত উরু দিয়ে রক্ত ঝরে যে কাপড় ও ঘরের মেঝে ধুলো ভিজিয়ে আরক্ত করে তুলেছে, নবাবের সে খেয়াল পর্যন্ত নেই। যন্ত্রণা তার হচ্ছিল নিশ্চয়ই, কিন্তু তার মুখে যন্ত্রণার কোনো চিহ্ন ফুটে ওঠেনি।
মানিক জানলার ধারে গিয়ে দাঁড়ালো। একবার নিচের দিকে তাকিয়ে দেখলো জানলার ঠিক তলাতেই রয়েছে বালির স্তূপ। সেই দিকে জয়েন্টের দৃষ্টি আকর্ষণ করে বলল, জয়, নবাবটা কিরকম ধরিবাজ দেখো। এখান থেকে বা 3 তলা থেকে ওই বালির স্তূপের উপরে লাফিয়ে পড়লে হাত পা ভাঙার কোনো ভয় নেই। বিপদের সময় পালাবার ব্যবস্থা দেখে আগে থাকতে করে রাখা হয়েছে, কিন্তু তবু সে পালাতে পারলে না তোমার দেহের অদ্ভুত শক্তির জন্য আর তোমার ভালোবারের জন্য। কিন্তু আর কতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবাবের ভণ্ডামি দেখবো? আধ ঘন্টার মধ্যে রাতের অন্ধকার চোখ অন্ধ হয়ে যাবে। নবাবকে এবার জাগাও। কিন্তু তাকে আর জাগাতে হলো না। সে নিজেই আবার চোখ খুলে বললে, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে চাও? পারবে না। জয়ন্ত হো হো করে হেসে বললে, ও ও তুমি বুঝি ধ্যান দৃষ্টিতে নিজের ভবিষ্যৎ দেখে নিয়ে বুঝে ফেললে যে তোমাকে এখান থেকে সরাবার শক্তি আমাদের হবে না? নবাব দ্বিগুণ জোরে হা হা করে অট্টহাসে উচ্ছ্বসিত হয়ে বলল, তোমরা পারবে না, পারবে না, আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে পারবে না। জানো তোমরা কার সঙ্গে লাগতে এসেছো? আমাকে গুলি করে মেরে জখমই করো আর আমার হাতে হাত কড়ি পরিয়ে দাও, তবু আমি হব তোমাদের প্রভু। পৃথিবীর কোনো সম্রাটের যে শক্তি নেই আমার বুকে আছে সেই বিপুল শক্তি। মানব দানব ভূত প্রেত আমার আজ্ঞা পালন করবে সবাই। আমি এই মৃত আলীনগরের একচ্ছত্র সম্রাট। এখানে আমার ওপর আর কারোর আজ্ঞা চলবে না। তোমাদেরও জীবন মরণ এখানে আমারই হাতে। তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। তার ভীষণ অলৌকিক অট্টহাসে সুবিশাল মৃত্যু প্রাসাদের মহাস্তব্ধতাকে বিদীর্ণ করে প্রত্যেক খিলানি খিলানি গিয়ে যেন আছড়ে পড়ে ছুটোছুটি করতে লাগলো। ঘরের ছাদের তলা থেকে শয়তানের অভিশাপের মতন কালো এক ঝাঁক বাদর ভয় পেয়ে অন্ধকার দিয়ে ডানা ঝাপটে জানলা দিয়ে গলে বাইরে উড়ে গেল। কোথাও শুয়ে শুয়ে জুতোর কালি চেয়ে কালো একটা বিড়াল বোধহয় ঘুমাচ্ছিল অট্টহাসির ঘটায় যে উঠে দরজার কাছে এসে আগুন চোখে একবার ভিতরে উঁকি মেরে তীক্ষ্ণ স্বরে একবার ম্যাও বলে প্রতিবাদ জানিয়ে সে আবার ছুটে পালালো। হঠাৎ তার মূর্তির এত পরিবর্তন হয়েছে যে নবাবের দিকে তাকালো এখন বুক ধুকপুক করে ওঠে। আচম্বিতে তার এই ভাবান্তরের এই আস্ফালনের কারণ কি? জয়ন্ত মনের ভিতরে এমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। তখনই জোর করে সেই ভাবটা দমন করেছে, ধমকে উঠে বলল, নবাব, তোমার বিদগুলো হাসতে দাও। নবাব তার দিকে দিকপাত মাত্র না করে গম্ভীর কণ্ঠে চেঁচে বলল, ওরে আয়, ওরে আয়, ওরে আয় রে আয়, জীবন হারা জীবন্তের দল। সূর্যের চোখ কানা হয়েছে, দিনের চিরু নিভে গেছে, বাদলের ঘুম ভেঙেছে, কালো বিড়াল জেগেছে, কবরের দরজা খুলেছে। এইবার তোরা উঠে দাঁড়া। গোরস্থানের আলো জাল, নরকের ফটকে সন্ধ্যাবাদিতে ঝরে পড়ুক তোদের গায়ের ধুলো, জাগুক তোদের বুকে বুকে রক্ত তৃষ্ণা, দুলুক তোদের গলায় গলায় নরমুণ্ডমালা। রাত তোদের ডাকছে, শ্মশান তোদের ডাকছে, আমি তোদের ডাকছি। ওরে আয়, ওরে আয়, আয় রে প্রাণ হারা মহাপ্রাণীর দল। জয়ন্ত শখ ক্রোধে মাটি উড়ে পদাঘাত করে বলল, মানিক, মানিক, আমরা কি এখন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে পাগলের প্রলাপ শুনবো? ওই বদমাইশটা ঝাঁকড়া চুল ধরে মাটিতে টেনে তোলো তো দেখি, ও আমাদের সঙ্গে যায় কি না। কিন্তু জয়ন্তর কথা মানিকের কানে ঢুকলো না। সে তখন কান পেতে আর একটা শব্দ শুনছিল। একতলায় সমতলে পা ফেলে কারা চলছে, ধূপ 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 ধূপ, যেন শিক্ষিত সৈন্যদলের পদশব্দ। ধূপ 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 ধূপ, যেন কাদের পরলোক থেকে ইহলোকে আনাগোনার শব্দ। জয়ন্তর মুখ সাদা হয়ে গেল। তালে তালে সেই পদশব্দ সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠছে। নবাব আবার ডাক দিল, ওরে আয়, ওরে আয়, ওরে আয় রে আয়, সজীব মৃত্যুর দল, আয় আয় আয়। ধূপ 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 করে শব্দ কমেই নিকটস্থ হচ্ছে। মানিক ছুটে দরজার কাছে গেল। মুখ বাড়িয়ে দেখলে সিঁড়ি পার হয়ে প্রথমে যে মূর্তিটা আবির্ভূত হলো তার কপালে সেই বুলেটের দাগ। তার পিছনেই দেখা দিল আর এক মূর্তি, যেটুকু দেখলে তাই যথেষ্ট। খানিক আগে একতলার কোণের ঘরে সেই তাপহীন, শ্বাসহীন, প্রাণহীন আড়ষ্ট দেহগুলোর মধ্যেই মানিকের দিকে এসেছে। দ্বিতীয় মূর্তির পিছনে যখন আবার একটা মূর্তি খোঁড়াতে খোঁড়াতে দালানের উপরে এসে উঠল, মানিক বেগে সেই ভাঙা জানলার কাছে দৌড়ে এসে বলল, জয়, জয়, বাইরে লাফিয়ে পড়ো, সেই মরাগুলো জানতে হয়েছে। নবাব হাঁকলে, ওরে আয়, ওরে আয়, ওরে আয় রে কবরবাসীর দল। ধূপ 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 শব্দ, ধূপ ধূপ ধূপ, দরদালান দিয়ে বাঁধা তালে পা ফেলে তারা এগিয়ে আসছে, এগিয়ে আসছে, আরও এগিয়ে আসছে। তাড়াতাড়ি আসবার জন্যই তারা কেউ যেন বেতালে পা ফেলবে না, কিন্তু প্রতি পদক্ষেপে সেই মৃত্যুচরের দল কাছে, আরও কাছে এগিয়ে আসছে। জয়ন্ত রুখে দাঁড়িয়ে বললে, আসো ওরা, আমি ওদের ভয় করি না। মানে তাড়াতাড়ি জয়ন্তের হাত ধরে জানলার দিকে তাকে ঠেলে দিয়ে বললে, জয়, দুঃসাহসের সীমা আছে, মনে রেখো, বন্দুকের বুলেট ওদের প্রতিরোধ করতে পারে না। ওরা এসে বললো, সে গিলাম মারো। নবাব এতক্ষণ উঠে দাঁড়ালো, মুখে তার নিষ্ঠুর হাসি।
কিন্তু মানিক তৎক্ষণাৎ আর এক পা লক্ষ্য করে আবার রিভলভার ছুঁড়লে বিকৃত মুখে নবের তীব্র চিৎকার আবার ভূতলসাই হলো। প্রথমে জয়ন্ত, তারপর মানিক জানলা গলে নিচেকার বালির স্তূপের ওপরে লাফিয়ে পড়ল। তখনও একবারে অন্ধকার হয়নি, শেষ আলোয় শিখারা তখনও আকাশে আঁধারের সঙ্গে যুদ্ধ করছে। জয়ন্ত মানিক কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে নদীর পথে ছুটল। ছুটতে ছুটতে মানিক আবার পিছন ফিরে দেখলে দোতলার ভাঙা জানলার মুখ বাড়িয়ে আছে কতগুলো রক্ত শূন্য সাদা মূর্তি। সেই চেয়ে উঠে বলল, জয় জয়, আরো জোরে ছোট।